দালালের খপ্পরে রাশিয়া ইউক্রেন যুদ্ধে গিয়ে নিহত নরসিংদীর যুবক হাবিবুল্লাহ। ৩৫,০০০ নলকূপে নেই পানি, বাঁচার জন্য যুদ্ধ করছেন নোয়াখালীর সুবর্ণচরের বাসিন্দারা। একটি সেতুর অভাবে চরম দুর্ভোগে ৫ জেলার লক্ষ লক্ষ মানুষ। দর্শক, আমন্ত্রণ মাই টিভি গ্রামীণ নিউজে। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, সাথে আছি আমি আমাতুল আজিজ উর্মি। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার নন। দালালের খপ্পরে পড়ে রাশিয়া ইউক্রেন যুদ্ধে প্রাণ হারালো বাংলাদেশি যুবক হাবিবুল্লাহ ভূঁইয়া। নরসিংদীর হাবিবুল্লাহর ইউরোপ যাওয়ার স্বপ্ন থাকলেও দালালের খপ্পরে পড়ে পাড়ি জমান রাশিয়ায়, সেখান থেকে ইউক্রেন যুদ্ধে। হামলায় প্রাণ হারান এই তরুণ। পরিবারের আহাজারি যেন অন্তত মরদেহটি ফিরে আসে দেশের মাটিতে। বিস্তারিত রিপোর্টে। রাশিয়া ইউক্রেনে যুদ্ধে যেতে বাধ্য করা হয় বাংলাদেশিদের। এতে দালালের খপ্পরে পড়ে রাশিয়া ইউক্রেন যুদ্ধে নিহত হচ্ছেন নিরীহ বাংলাদেশিরা। বাংলাদেশি যুবক হাবিবুল্লাহ এমন ঘটনার শিকার। শেষ মায়ের কাছে জানান বাধ্য হয়ে যুদ্ধে যাচ্ছেন, এরপর যুদ্ধে নিহত হন তিনি। মা, আমাকে যুদ্ধের মধ্যে নেওয়া হইতেছে, আমার জন্য দোয়া করো তোমরা মা বাবা। নরসিংদী শিবপুর উপজেলার ঘাসিরদিয়া গ্রামের তরুণ হাবিবুল্লাহ ভূঁইয়া। জীবনের বড় স্বপ্ন ছিল ইউরোপে পাড়ি দিয়ে ইতালিতে স্থায়ী হওয়ার। সেই লক্ষ্যে ২০২৪ সালের ডিসেম্বরে ব্রাহ্মণদী গ্রামের দালাল ফারুকের মাধ্যমে ১৫ লাখ টাকায় চুক্তি করে সৌদি আরবে পাঠানো হয় তাকে। ওমরা ভিসায় সেখানে ২ মাস থাকার পর তুরস্ক হয়ে রাশিয়ায় পৌঁছে যান তিনি। আমি না করছিলাম বিদেশের কাম না, আমরা দেশ হয়ে যা আছে ডাইল ভাত তাই খাম হতে যাইব, এই পরে যাইব আমরা সূত্রে ছোটখাটো রাষ্ট্রের দায়িত্ব ইটালি যাইব। পরিবার সূত্রে জানা গেছে রাশিয়ায় প্রবেশের সময় ইমিগ্রেশন পুলিশের হাতে ধরা পড়েন হাবিবুল্লাহ। পরে ঢাকার দালাল শফিক ২০ লাখ টাকার বিনিময়ে তাকে ছাড়িয়ে নেয় এবং আরেক দালাল সুলতানের হাতে তুলে দেয়। সুলতান হাবিবুল্লাহকে রুশ সেনা ক্যাম্পে পরিচ্ছন্নতার কাজে প্রতিশ্রুতি দিয়ে একটি চুক্তিপত্রে স্বাক্ষর করিয়ে পাঠিয়ে দেন সেখানে। বাস্তবে তাকে সামরিক প্রশিক্ষণ দিয়ে প্রস্তুত করা হয় ইউক্রেন যুদ্ধের জন্য। দালালে কইছে আমরা পানির প্রতি নিব না, আমরা অন্য রাষ্ট্র দা ঘুরাই নিব। এই কথা কইয়া আমার ভিতরে ৬ দিন নিয়ে আবার ৬ দিন তারেক রাষ্ট্র দিছে। হানতে পারে কইছে রাশিয়া নিছে, রাশিয়া নিয়ে কইছে ইয়ার চকলেট ফ্যাক্টরির মধ্যে ২ মাস সাইকা বা ১ মাস সাইকা অন্য আরেক রাষ্ট্রদা ডুহাইয়া ইতালি নিয়ে দিয়ে দিব। ইতালি আমাদের লোক আছে, আমার বাতিজা আছে, বাতিজার হাত নিয়ে দিয়ে। গত ২৭ মার্চ রাশিয়ান বাহিনীর একটি ইউনিটের সদস্য হিসেবে ইউক্রেনের যুদ্ধে অংশ নেন হাবিবুল্লাহ। যুদ্ধে অংশ নেয়ার পর বিশ্রামের সময় ইউক্রেনীয় সেনাবাহিনীর অতর্কিত হামলায় তিনি নিহত হন। এরপর তার এক বাংলাদেশি সহযোদ্ধার মাধ্যমে পরিবারের কাছে মৃত্যুর খবর পৌঁছায়। হাবিবুল্লাহ ছিলেন ৩ ভাইয়ের মধ্যে সবার ছোট। তার মৃত্যুতে শোকস্তব্ধ হয়ে পড়েছে পুরো পরিবার। যখন সন্ধ্যা হয় তখন ওর হাতে গুলি, একজনের পা নাই, আরেকজনের হাত নাই, আরেকজনের বুকে গুলি। তখন এগুলি শুনে আমার ছেলে খুব কান্নাকাটি করতো ভয়ে। সেদিনকার বুধবারে মঙ্গলবারে সন্ধ্যার সময় হাসেন নামে একটি ছেলে আছে, হাসেন নামে ছেলে খবর কইছে, বড় ছেলে খবর কইছে, বড় ছেলে কান্দে আর কেউ কইতে পারে না। আরে আমার বাড়ি হলে কান্দে, ও পুত্রে কি হয়েছে, তুই ক কি হয়েছে ক। পরে আমার ছেলেকে জানাইছে হাবিবুল্লাহ নাই দুনিয়ায়। দালালরা বিভিন্ন সময়ে প্রতারণা করে টাকা নিয়ে মায়ের বুক খালি করছে, এমনটাই দাবি করেন হাবিবুল্লাহর মা। বেঁচে আছে কিনা তাও জানি না, যদি বেঁচে থাকে আলহামদুলিল্লাহ, আর যদি বেঁচে না থাকে মৃত হয় তাহলে আমার ছেলে যেন বাংলাদেশ সরকার ফিরিয়ে আনে। আর যে দালাল, এ দালালের বিচার চাই, এ দালালে যাতে কারু আর কোনো দিন কারু মার বুক খালি না করে। আমার ছেলে বাচ্চা তো আমার ছেলে না ফেরত দিন, না বেঁচে থাকলে আমার ছেলেটা রাষ্ট্র হলো বাংলাদেশ, আমি ছেলেটা রাত দিয়ে দীক্ষা দিত, আমার ছেলেটা আমি ফেরত চাই। শেষবারের মতো সন্তানের মুখ দেখুক হাবিবুল্লাহর বাবা মা, শান্ত হোক তাদের বুক, এমনটাই প্রত্যাশা করেন সকলে। কবির চৌধুরী, জয়, মাই টিভি। ৩৫,০০০ নলকূপে উঠছে না পানি। নোয়াখালীর সুবর্ণচরে খরা ও ভূগর্ভস্থ পানির স্তর গভীরে নেমে যাওয়ায় হাহাকার ছড়িয়েছে পুরো উপজেলা জুড়ে। পুকুর, খাল, ঝিল শুকিয়ে যাচ্ছে। গৃহিণীরা দূর দূরান্ত থেকে পানি আনছেন।
সামর্থ্যবানরা গভীর নলকূপ বসালেও হতদরিদ্ররা রয়েছে পিছিয়ে। এদিকে অতিরিক্ত উত্তোলন ও জলবায়ু পরিবর্তনকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা। এই সমস্যার সমাধানে পানি উন্নয়ন বোর্ড, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও কৃষি উন্নয়ন কর্পোরেশন যৌথভাবে উদ্যোগ নিচ্ছেন। বিস্তারিত রিপোর্টে। একসাথে ৩৫,০০০ নলকূপে উঠছে না পানি, এতেই চারদিকে চলছে হাহাকার। এক ফোঁটা পানির জন্য শুরু হয়েছে রীতিমতো যুদ্ধ। পানির অভাবে এমন বাঁচার আকুতি চোখে জল এনে দেবে যে কারোর। অনেকদিন থেকে পানির সংকট পাইতেছি, আমাদের ডিবে পানি আসতেছে না। আমরা অনেক দূর থেকে পানি সংগ্রহ করতেছি, আমরা এটা নিয়ে অনেক ভীষণ কষ্ট করতেছি। নোয়াখালীর সুবর্ণচর উপকূলীয় উপজেলার প্রতিটি প্রান্তে সুপেয় পানির জন্য চলছে হাহাকার। ভূগর্ভস্থ পানির স্তর নেমে গেছে অনেক নিচে। ২০ থেকে ২৫ ফুটের জায়গায় এখন ৪৫ থেকে ৫০ ফুট নিচে খুঁড়েও মিলছে না পানি। পুকুর, খাল, বিল, ঝিল সব শুকিয়ে গেছে। অতিরিক্ত দাবদার অনাবৃষ্টি যেন কেড়ে নিয়েছে জনজীবনের শেষ স্বস্তিটুকু। সুবর্ণচর উপজেলার পানি উন্নয়নে অনেক কষ্ট জীবনযাপন করতেছে মানুষ। বিগত ৫ মাস ধরে পানি নেই, খাল, বিল, নদী, নালা সব শুকিয়ে গেছে। গৃহিণীরা দিনের পর দিন ছুটছেন মাইলের পর মাইল একটু পানির আশায়। শিশুদের কাঁধে ঝুলছে কলসি, অথচ তাতে নেই জীবনের স্পর্শ। পানি নেই মানেই জীবন থেমে যাচ্ছে। সুবর্ণচরের ৯টি ইউনিয়নের প্রতিটিতেই একটি চিত্র, তীব্র পানির সংকট। আমাদের এলাকায় প্রায় ৪ থেকে ৫ মাস গভীর নলকূপগুলোর পানি বন্ধ হয়ে গেছে, পানি উঠতেছে না। পানির অভাবে আমাদের খামার, গবাদি পশু অনেক সমস্যা হচ্ছে আমাদের পানির। যে ৫ মাস ধরে আমরা পানির কষ্ট করতেছি, ছেলে মেয়েগুলি লই দূর থেকে পানি আনি খাইতেছি। যে ৪ মাস ধরে আমরা কলে পানি উঠতেছে না, আমরা কত কষ্ট করতেছি। জনজীবনের পাশাপাশি গবাদি পশু ও খামার নিয়েও বিপাকে পড়েছেন এই জনপদের মানুষ। পশু পাখির খাবারের জন্য দূর দূরান্ত থেকে আনতে হচ্ছে পানি, তবে যতটুকু আনা হয়েছে তা দিয়ে কাজ চালানো সম্ভব নয়। এজন্যই অনেকে বন্ধ করে দিয়েছেন খামারগুলো। এই অবস্থায় সকলে সরকারের সহযোগিতা কামনা করছেন। মনে করো খাল, বিল, পুকুর শুকিয়ে গেছে। আঙ্গুর ৩টা খামার আছে, আমরা ভারতের পানিটা সংগ্রহ করি আনি আঙ্গুর মুরগি খাওয়াই। আমাদেরকে যদি একটা পানির সমস্যার সমাধান করে দিত তাহলে অনেক ভালো হতো। বেপরোয়া ভূগর্ভস্থ পানির উত্তোলন আর জলবায়ু পরিবর্তনকে এই সংকটের জন্য দায়ী করছেন বিশেষজ্ঞরা। এখনই কার্যকর পদক্ষেপ না নিলে পুরো অঞ্চলটি হয়তো রূপ নেবে মরুভূমিতে। এদিকে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, পানি উন্নয়ন বোর্ড, কৃষি উন্নয়ন কর্পোরেশন একযোগে কাজ শুরু করেছে একটি পর্যালোচনা প্রকল্পের মাধ্যমে। তারা বলছেন অচিরে সমাধান হবে এই সংকটের। ভূগর্ভস্থ পানির উপর নির্ভরশীলতা, তারপরে সামার দুর্বল পাপ নির্ভরশীলতা এবং বিকল্প পানির সোর্স না থাকা, জলবায়ু পরিবর্তনের কারণে আসলে বিষয়গুলো আমরা বিএডিসি, জনস্বাস্থ্য প্রকৌশল, অন্যান্য যে স্বাস্থ্য দপ্তর আছে তাদের সাথে আমি সর্বক্ষণিক সমন্বয় সাধন করছি। এক্ষেত্রে প্রয়োজনে যদি কোনো প্রকল্প প্রস্তাবনা প্রণয়ন করে সেক্ষেত্রে বাবা সার্বক্ষণিক সব ধরনের কারিগরি সহায়তা শুরু সার্বিক সহযোগিতা করবেন বদ্ধপরিকর। সুবর্ণচর এখন শুধু নামই সুবর্ণ, বাস্তবে যে এক ধূসর তৃষ্ণার্ত জনপদ। অচিরেই সমাধান হোক পানির সংকট, এমনটাই প্রত্যাশা সচেতন মহল সহ ভুক্তভোগী জনপদের। মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার দিঘিরপাড় বাজার সংলগ্ন একটি শাখা নদীতে সেতু না থাকায় ৫ জেলার লক্ষাধিক মানুষ দীর্ঘদিন ধরে চরম ভোগান্তির মধ্যে রয়েছেন। প্রতিদিন অন্তত ২ লাখ মানুষ এই নদী পার হন ট্রলারে ভরসা করে। ঝড়, তুফান, অতিরিক্ত ভাড়া, রাতের ঝুঁকিপূর্ণ ট্রলার সেবার কারণে পারাপার অত্যন্ত কষ্টসাধ্য হয়ে উঠেছে। স্থানীয়রা মনে করেন একটি সেতু নির্মাণ হলে যোগাযোগ ব্যবস্থা যেমন সহজ হবে, তেমনি অর্থনৈতিক কর্মকাণ্ড নতুন গতি পাবে। বিস্তারিত জানব রিপোর্টে। সেতু না থাকায় চরম দুর্ভোগে ৫ জেলার লক্ষ লক্ষ মানুষ। শিশু থেকে বৃদ্ধ, স্বাভাবিক কাজ থেকে মুমূর্ষ অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া, সবকিছুতেই চরম দুর্ভোগে দিন কাটাতে হচ্ছে ৫ জেলার মানুষকে। কোথায় এই ভোগান্তির শেষ তা নিয়ে প্রশ্ন রয়েছে সবারই। গোটা শরীয়তপুরের লোক যাতায়াত করে, কত মানুষের কষ্ট হয়। আজকে 10 বছর যাবত এই ব্রিজ দিয়ে টানা পড়া হইতেছে। আমাদের মালামাল নিয়ে যাইতে অনেক কষ্ট, সময়তে আমরা ঠিক মতো মালামাল পৌঁছাইতে পারি না, বিক্রি করতে পারি না। আজকে যে শুক্রবার যে নামাজ পড়বো, এখন ট্রলারের জন্য বসে থাকতে হইতেছে, যে আজকে যে নামাজ পড়তে পারবো কিনা সন্দেহ। মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার দিঘিরপাড় বাজার সংলগ্ন পদ্মার একটি শাখা নদীতে সেতু না থাকায় ৫ জেলার লক্ষাধিক মানুষ দীর্ঘদিন ধরে চরম ভোগান্তির মধ্যে রয়েছেন। প্রতিনিয়ত অন্তত ২ লাখ মানুষ এই নদী পার হয় ট্রলারের ভরসায়। ঝড়, তুফান, অতিরিক্ত ভাড়া, রাতের অপ্রতুল ট্রলার সেবা ও সময় ক্ষেপণের কারণে পারাপার অত্যন্ত কষ্টসাধ্য হয়ে উঠেছে।
ঝড় তুফান হইলে ট্রলার বুড়া যায়, নৌকা বুড়া যায়, কত মাগুন মারা যায়, এটা অনেক কষ্টে মানুষ চলতে আছে। কিন্তু আমরা চরে বসবাস করিয়া অনেক কষ্টে আছি ভাই। এফার আইলে আর হেফার যাইতারি না, দেখা গেছে ইমার্জেন্সি একটা রোগী হইলে রোগীটা মারা যায়। আর এখানে যে কাপ, এই কাপতন উঠতে যদি একটা বালা মানুষ আহে তবে ভরিয়া আসার খায় ঠ্যাং ভেঙে যায়। মুন্সিগঞ্জ, শরীয়তপুর, চাঁদপুর সহ অন্তত 11টি ইউনিয়নের মানুষ প্রতিনিয়ত মুন্সিগঞ্জ সদর, টঙ্গীবাড়ি এবং রাজধানী ঢাকায় যাতায়াত করেন এই পথ দিয়ে। কিন্তু যাতায়াতের একমাত্র মাধ্যম হিসেবে ট্রলার নির্ভরশীলতা তাদের জীবনে অনিশ্চয়তা ও বিড়ম্বনা তৈরি করেছে। আমরা সময় মতো ট্রলার পাই না, ট্রলার না পাওয়ার কারণে আমাদের কম মূল্যে সমস্ত পণ্য বিক্রয় করতে হয়। আমাদের আসা যাওয়ার খুবই সমস্যা হয়। এই যে বাচ্চাদের নিয়ে যে উঠলাম, মানে আমার খুবই জীবন শেষ হয়ে গেছে। যাবার টাইমে গেছি 50 টাকা দিয়ে, আসার টাইমে আসলাম 150 টাকা ভাড়া দিয়া। এই জায়গায় যদি একটা ব্রিজ হইতো তাহলে তো মনে করেন 50 টাকা দিয়ে বাসায় যেতাম। স্থানীয়দের অভিযোগ, রাতে ট্রলার পাওয়া যায় না, আর পেলেও গুনতে হয় স্বাভাবিক ভাড়ার চেয়ে 10 গুণ বেশি। নদীর পশ্চিম পাড়ের রাস্তা অত্যন্ত খারাপ হয়, দিঘিবাড়ে পৌঁছাতে বাড়তি সময় ও অর্থ ব্যয় হয়। এখানে মোটরসাইকেল ছাড়া কোনো যানবাহন চলে না। যে জায়গায় আপনার সমস্ত কিছুতেই সমস্যার কোনো শেষ নাই। একজন অসুস্থ রোগীর জন্য সমস্যা, ক্ষেতের ফসলাদি নেওয়ার জন্য সমস্যা, ব্যবসা বাণিজ্য করার জন্য সমস্যা। আমাদের কেরেন খরচটা অনেক বেশি হয়ে যায়। আমরা সময় মতো ট্রলার পাই না, ট্রলার না পাওয়ার কারণে আমাদের কম মূল্যে সমস্ত পণ্য বিক্রয় করতে হয়। স্থানীয়রা মনে করেন এখানে একটি সেতু নির্মাণ হলে যোগাযোগ ব্যবস্থা যেমন সহজ হবে, তেমনি অর্থনৈতিক কর্মকাণ্ডও নতুন গতি পাবে। সীমান্তবর্তী টঙ্গীবাড়ি, নোয়াপাড়া, চর আত্রা, হায়ংচরের মানুষ বিশেষভাবে উপকৃত হবেন। ব্রিজটা তো জরুরি দরকার, সরকার তো এটা কোনো পদক্ষেপ নিতেছে না। আমরা সাধারণ জনগণ তো আমরা দুর্ভোগ ভোগের ভিতরে আছি। আমাদের এখানে একটা ব্রিজের অভাবে খুবই অসুবিধা হয়। ব্যবসা বাণিজ্য করি আমরা ছোটখাটো, তো মালামাল আনা নেওয়ার জন্য অতিরিক্ত ভাড়া লাগে। অতি তাড়াতাড়ি একটা ব্রিজ দেন, আমরা অনেক শান্তিতে থাকতে চাই, এইভাবে আর কষ্টের ভিতরে থাকতে চাই না। আমরা চাই এই ব্রিজটা হোক, তাহলে আমরা ভালো মতন আসতে পারি। এদিকে টঙ্গীবাড়ি উপজেলা এলজিডি কর্মকর্তা জানিয়েছেন, দিঘিরপাড় বাজার সংলগ্ন পদ্মা শাখা নদীর উপর 100 মিটারের বেশি দৈর্ঘ্যের একটি সেতু নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বর্তমানে নকশা প্রণয়ন চলছে এবং বরাদ্দ পাওয়ার জন্য মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। অচিরেই এই সংকটের সমাধান হবে। চরেশ্বর যে কানেক্টিভিটি নিয়ে যে ব্রিজটা, এটা অলরেডি জিও টেকনিক্যাল ইনভেস্টিগেশনের মাধ্যমে আপনার সয়েল টেস্ট সম্পন্ন হয়েছে। কনস্ট্রাকশন ফেজ অনুমোদন সাপেক্ষে ব্রিজের কাজ শুরু হবে। সরকারি সহযোগিতায় দ্রুত এই প্রকল্প বাস্তবায়নের দুর্ভোগ কমে যাক এবং লক্ষাধিক মানুষের জীবনযাত্রায় আসুক ইতিবাচক পরিবর্তন। দর্শক, এই ছিল আজকের মাই টিভি গ্রামীণ নিউজ। গ্রামের আলোচিত সব খবর দেখতে চোখ রাখুন মাই টিভি গ্রামীণ নিউজে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।